আচ্ছা এবার দেখো, আমরা ফার্স্ট ইউনিটে দেখে নিয়েছি ক্যাটকে নিয়ে কিছু কথা, সেকেন্ড ইউনিটেও কিছু দেখলাম, তাই না? তো ক্লাস 10-এর স্টুডেন্টরা তোমরা এখন পেজ বের করো 57, টেক্সট বুকের পেজ 57 বের করো। আমরা পড়তে যাচ্ছি ক্যাট নিয়ে, লেসন 7-এর ক্যাটের গল্পটা নিয়ে, ইউনিট 3, লেসন 7-এর ক্যাট গল্পের ইউনিট 3 আমরা পড়তে যাচ্ছি। ভালো করে দেখো, ফার্স্ট ইউনিট সেকেন্ড ইউনিটের মানে পড়াগুলোর সঙ্গে এটাকে মিলিয়ে দিয়ে ভাবো, ওখানে যেখান থেকে ছেড়েছি সেখান থেকে এখানে ধরো, তাহলে তোমাদের পড়াটা খুব সহজ হবে, মিনিংটা বুঝতে সুবিধা হবে, সিকোয়েন্সটা মেনটেন করতে হবে, তাই জন্য বলছি। ইউনিট 3তে আমরা কী দেখতে পাচ্ছি ক্যাটকে নিয়ে? আমরা ফার্স্ট ইউনিটে নতুন নতুন জিনিস দেখতে পেয়েছি, সেকেন্ড ইউনিটে আমরা আরও বেশি ক্যাট সম্পর্কে জানতে পারলাম, থার্ড ইউনিটে আরও বেশি জানতে পারবো। তাই জন্য ভালো করে দেখো যে থার্ড ইউনিটের লেখক, থার্ড ইউনিটে আমাদের যে রাইটার, থার্ড ইউনিটে যে আমাদের ন্যারেটার রাইটার কী লিখছেন ক্যাটকে নিয়ে। when the family has finished tea, এবার চা যখন শেষ করলো এই ফ্যামিলিটা, কোন একটা ফ্যামিলি যেখানে ক্যাট থাকছে, and gathers round the fire, আর যখন আগুনের পাশে বসে, বললাম যে যেহেতু জানোই তোমরা এটি অস্ট্রেলিয়ান লেখক, তো অস্ট্রেলিয়াতেও বলা যায় বেশ ঠান্ডারই পরিবেশ, ঠিক আছে, ওখানেও পরিবেশ খুব ঠান্ডায় থাকে সাধারণত। তো এই গ্যাদার্স রাউন্ড দ্য ফায়ার, যখন ফায়ারের চারপাশে বসে মানুষগুলো, হ্যাঁ, শীত প্রধান দেশেরই কথা বলছেন এখানে লেখক। দ্য ক্যাট ক্যাজুয়ালি গোজ আউট অফ দ্য রুম, ঠিক আছে, তখন আস্তে আস্তে ক্যাট করে কি বাড়ির বাইরে চলে যায়, রুমের বাইরে ক্যাট চলে যায়। ট্রু লাইফ নাও বিগিনস ফর হিম, এইবার শুরু হয় ক্যাটের সত্যিকারের জীবন, যেটা আমরা কেউ দেখি না সাধারণত। আসলে সত্যিকারের জীবন কেন বললেন লেখক? সাধারণত আমরা দিনের বেলা দেখি ক্যাটকে, তো আমাদের ক্যাটের সম্পর্কে বা বিড়ালের সম্পর্কে একটা যে ধারণাটা দিনের বেলা আমরা দেখে পেয়েছি ওটাই মনে রাখি। অন্ধকারে কী করে ক্যাট বা বিড়াল কী করে সেটা তো আমরা জানি না, না জানার দরুন আমরা বুঝতেও পারি না যে একটা বিড়ালের বা একটা ক্যাটের আসল চরিত্রটা কী, আসল অ্যাক্টিভিটিগুলো সে কী কী করে, আমরা এখানে পাচ্ছি। ট্রু লাইফ নাও বিগিনস ফর হিম, হি সন্টার্স ডাউন হিজ ওন ব্যাকইয়ার্ড, এবার যেন কী করে সে পিছনের দিকে যায় আস্তে আস্তে, হ্যাঁ, স্লোভাবে আস্তে আস্তে হাঁটতে বাড়ির পিছন দিকে যায়। যে বাড়িতে ক্যাট থাকে সে বাড়ির পিছন দিকে যদি কোনো জায়গা থাকে ফাঁকা জায়গা, সেখানে বিড়াল চলে যায়, হ্যাঁ, হিজ ওন ব্যাকইয়ার্ড। স্প্রিংস টু দ্য টপ অফ দ্য ফেন্স, সে ওই কী করে জানো, ওই যে বেড়া, ওই বেড়ার ওপরে দাঁড়ায়, ওপরে দাঁড়িয়ে লাফিয়ে ওপারে যায়, বা বেড়াতে মানে বাড়ির যে তোমার একটা ওয়াল, হ্যাঁ, বাড়ির চারপাশে যে ওয়াল থাকে আমাদের, সেই ওয়ালের উপরে চাপে ওখানে লাফিয়ে খেলা শুরু করে, ঠিক আছে। এবার দেখো ফেন্স মানে বেড়া, এবার দেখো ড্রপস লাইটলি ডাউন টু দ্য আদার সাইড, ওই যে বললাম আমি বেড়াতে চাপলো, বেড়াতে লাফালাফি করছে, লাফিয়ে দিয়ে এবার বেড়ার বা ওয়ালের অপর পার্টটাতে অন্যদিকে ঝাঁপ দিয়ে দিল, নেমে গেল, ঠিক আছে। হি ট্রটস অ্যাক্রস অ্যান্ড স্কিপস টু দ্য রুফ অফ অ্যান এমটি সেট, এবার দেখো আস্তে আস্তে করে কি জানো, সে একটা এমটি সেট, ফাঁকা ছাদের তলে সেখানে চাপে, রুফ দেখো, স্কিপস টু দ্য রুফ অফ অ্যান এমটি সেট, ফাঁকা কোনো একটা জায়গা আছে, ফাঁকা কোনো একটা ছাদ আছে, এমটি সেট যেখানে হয়তো মানুষজন যাতায়াত কম করে, সে কোনো একটা আচ্ছাদনের তলে, কোনো একটা ফাঁকা আচ্ছাদনের তলে সে ওখানে পৌঁছায়। হিজ মুভমেন্ট বিকামস লাইট, তার যে আচরণটা, তার যে হাঁটা চলাটা আস্তে আস্তে সাবলীল হয়ে যায়, মানে সে যেরকমটা ক্যাটের আসল চরিত্র সেরকম হয়ে যায়। অনেক সময় দেখো আমরা করি কি, উদাহরণ দিয়ে বলি যে সাধারণত আমরা যখন বাইরে যাই ড্রেস পরি কি ফিটফাট হয়ে যায়, ইনটিন পরে যায়, কোট পরে যায়, বা খুব সুন্দর সেজে গুজে যায়। বাইরে গরমে বলো শীতে বলো আমাদেরকে মেনটেন করতে হয়, খুব আমরা মেনটেন করি। বাড়িতে এসে আমরা কী করি, উফ কি গরম, আর ভালো লাগছে না পরে থাকতে, বলো ওই জিনিসকে ছেড়ে দিয়ে আমরা কমফোর্টেবল ফিল করি, আমরা নিজেদের মতো সাবলীলভাবে আবার থাকতে আরম্ভ করি বাড়িতে ফিরে এসে, তাই না? তখন আমরা ছেঁড়া ফাটা যেরকম জামা হোক পরি, কেউ কোনো অসুবিধা নাই, যেমন খুশি তেমন থাকি বাড়িতে। কিন্তু বাইরে গেলে আমাদেরকে অন্যের সঙ্গে মিশতে গেলে অন্যরকমভাবে সেজে চলতে হয়। ওটা ওই সময় ঠিক লাগে বটে, কিন্তু মানুষ কমফোর্টেবল ফিল করে না। নিজের বাড়িতে এসে সে যেভাবে আছে, যেভাবে থাকছে, যেভাবে হাওয়ায় চক্কর করে ঘুরছে, ঠিক আছে, একটা স্যান্ডো গেঞ্জি পরে ঘুরছে, হাফ প্যান্ট পরে ঘুরছে, ওটাই ওর ভালো লাগছে, সাবলীল। তো ওই ক্যাটও তার নিজের সাবলীল গতি খুঁজে পেলো, বিকামস লাইট অ্যান্ড প্যান্থার লাইক, আর তখন হয়ে যায় কি একদম মনে হচ্ছে চিতাবাঘের মতো তার যে আচরণ হলো, তার চিতাবাঘের মতো আচরণ হলো,
তার ফুটে উঠছে আস্তে আস্তে, চিতাবাঘের মতো তার আচরণগুলো ফুটে উঠছে আস্তে আস্তে, ঠিক আছে। দেখো প্যান্থার লাইক হি লুকস কিনলি ফ্রম সাইড টু সাইড, এদিকে দেখে ওদিকে দেখে ওদিকে দেখে এদিকে দেখে, চারিদিকে দেখতে থাকে, কিনলি টু সাইড অ্যান্ড মুভস নয়েজলেসলি, আস্তে 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 আওয়াজ না করেই বিড়ালটা আস্তে 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 চলে। নয়েজলেসলি মানে আওয়াজ না করে আস্তে আস্তে সাইড টু সাইড দেখে দেখে নিয়ে আগাতে থাকে বা চলে, ঘোরাফেরা করে, ওখানে ঘোরাফেরা করে। হ্যাঁ, ফর হি হ্যাজ সো মেনি এনিমিজ, যেন মনে করছে বিড়াল যে আমার তো অনেক এনিমি আছে। ডগস, বিড়ালের সবচেয়ে বড় এনিমি ডগস। যেমন অনেক বিড়ালের বাচ্চাকে কুকুরটা মেরে ফেলে দেয়, ঠিক আছে, অনেক মায়াও লাগে, বিড়ালের বাচ্চাকে কুকুর মেরে ফেলে দেয়, বিড়ালকেও কুকুর অনেক সময় ধরে নেয়। তো বিড়ালের সবচেয়ে বড় শত্রু হলো ডগস। আচ্ছা, টম অ্যান্ড জেরি তোমরা দেখবে, টম অ্যান্ড জেরি এটা বুঝতে পারবে, একটা কার্টুন আছে টম অ্যান্ড জেরি। টম অ্যান্ড জেরি যদি তোমরা দেখো তাহলে এই মানে বিড়াল, কুকুর, ইঁদুর, হ্যাঁ, এই যে এই ব্যাপারগুলো যে আছে না, এই ব্যাপারগুলো খুব সুন্দরভাবে ওখানে বোঝানো হয়েছে। ডগস অ্যান্ড স্মল বয়েজ উইথ স্টোনস, আর স্মল বয়েজও ভয় পায় বিড়াল খুব, কখন একটা পাথর ছুঁড়ে মেরে দেবে, কখন একটা ঢিল ছুঁড়ে মেরে দেবে। স্মল বয়েজদেরকেও বিড়াল খুব ভয় পায়, তাই জন্য খুব সাবধানে আস্তে 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 চলাফেরা করছে। বাড়ির পিছন দিকে গিয়ে এবার ও শুরু করছে নানা রকম ওর অ্যাক্রোবেটিক খেলা টেলাগুলো, গায়ে চাপাচাপি, ওই সেটের মধ্যে লাফালাফি, ওয়ালের পিছনে উঠে গিয়ে ওয়ালের পিছনে ঝাঁপ দিয়ে ওদিকে নামা। বিড়াল নিজের সাবলীল গতি খুঁজে পেয়েছে, প্যান্থার লাইক আচরণ করছে বিড়াল, ঠিক আছে, বাড়ির পিছন দিক দিয়ে গিয়ে। তো তোমাদেরকে এখন একটা ছোট্ট একটা ভিডিও দেখাচ্ছি, আবার দেখে নাও ভালো করে। ওই ভিডিওতে দেখবে বিড়ালের খেলা, বিড়াল কীভাবে খেলছে, মজা করছে, হ্যাঁ, লাফালাফি করছে একটা বাড়ির পিছন দিকে, একটা গার্ডেনে বিড়াল কীভাবে কী করছে। ভালো করে ভিডিওটা দেখে নাও, দেখে নিয়ে আবার আমরা নতুন পড়াটা শুরু করে দেবো। হ্যাঁ, আমাদের নেক্সট প্যারাগ্রাফে গিয়ে আবার দেখতে থাকবো বাকিটা লেখক কী বলেছেন। তো তার আগে এই ভিডিওটা একটু ভালো আগে দেখে নাও, ঠিক আছে। দেখো, এই দেখো ক্যাটগুলো বাড়ির পিছন দিকে ক্যাটগুলো কীরকমভাবে মজা করছে। দেখো বাড়ির পিছন দিকে যে ক্যাটগুলো কীরকম আনন্দ করছে। দেখো এই যে বাড়ির পিছন দিকে ক্যাট এইভাবে আনন্দ করছে, খেলছে, লাফাচ্ছে। আমরা বই এখনই পড়লে দেখো এখানে দেখতে পাচ্ছি আমরা সব। এই যে দুলকি চালে চলছে, এই যে গাছে চেপে গেল, গাছে চেপে খেলা করছে। দেখো গাছে চেপে খেলা করছে এইভাবে। দেখছো কি করে গাছে চেপে খেলা করছে। এই যে গাছে চাপছে, খেলা করছে, বাড়ির পিছন দিকে এইভাবে এত আনন্দ করে। দেখো কীভাবে মজা করছে। দেখলে তাহলে বিড়ালের খেলাগুলো দেখলে বিড়াল কীরকমভাবে খেলছে। আর আমি আবারও বলছি যে শুধুমাত্র ভিডিওর উপরে দেখেই যে তোমরা বিড়াল সম্পর্কে জ্ঞান লাভ করছো তা নয়, কিন্তু এর থেকেও ভালো ভালো খেলা অনেকে দেখেছো তোমরা বাড়িতে নিজেদের। আমি দেখাচ্ছি পড়াটাকে একবারে রিয়েল বানানোর জন্য। হ্যাঁ, না তো বাড়িতে অনেকেই আমরা এগুলো দেখেছি, তবুও আমি এগুলো দেখালাম। বা এর থেকেও যদি ভালো কোনো মেমোরি থাকে তোমাদের নিজেদের মাথাতে, তো সেটাকে তোমরা কাজে লাগাও।
আচ্ছা, এবার আমরা বাড়তি পড়াটাতে আসছি, আগামী আমরা এগোচ্ছি। এবার সেকেন্ড প্যারাগ্রাফে আসো, পেজ নাম্বার 57। অন দ্য টপ অফ দ্য সেট, ওই যে ছাদের ওপরে বা কোনো আচ্ছাদনের ওপরে, সে যে কোনো আচ্ছাদন হতে পারে, দ্য ক্যাট আর্কস হিজ ব্যাক, এরকম করে আঁচড় কাটছে, এইভাবে ক্যাট তার মানে থাবাগুলোকে সামনে করে এইভাবে আঁচড় কাটছে, মানে নিজে ব্যায়াম করছে যে আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ঠিক আছে তো, এবার আমাকে লড়াই করতে হবে, আমার লড়াইয়ের সময় চলে এসেছে, আমাকে মানে এখন আমি প্রাণবন্ত হয়ে উঠবো। আমরাও চেষ্টা করি না যে কি, যে যখন আমরা দৌড়াই মাঠে গিয়ে, জাম্প করি, স্ট্রেচিং করি, খেলার সময় ক্রিকেটে বল করতে গিয়ে, ব্যাট করতে গিয়ে দেখবা আমরা স্ট্রেচিং করি, ঠিক আছে। অনেক সময় আমরা ফিজিক্যাল এক্সারসাইজ করতে গিয়ে আগে স্ট্রেচ করি, নিজেদেরকে ব্যায়াম করতে গেলে, যোগা করতে গেলে স্ট্রেচ করি। তো এই ক্যাটও যেন স্ট্রেচিং করছে, ঠিক আছে। দেখো, দ্য ক্যাট আর্চেস হিজ ব্যাক অ্যান্ড রেক্স হিজ ক্লস ওয়ান্স অর টুয়াইস থ্রু দ্য সফট বার্ক অফ দ্য ওল্ড রুফ। ওই যে ওল্ড রুফ, ওই যে পুরাতন ছাদ, এই ছাদটা অনেক কিছু হতে পারে, কংক্রিটের ছাদ হতে পারে, ঠিক আছে, কোনো আর যে কোনো আচ্ছাদন হতে পারে, হ্যাঁ, যে কোনোভাবে টিনের হতে পারে বা টালির হতে পারে। রুফ বলেছে, তো ওই পুরাতন ওই রুফের আঁচড় কেটে নিজের শরীরটাকে বাজিয়ে দেখছে ও ক্যাট, যে আমার শরীর চনমনে আছে তো, ফিট আছে তো। তো হি স্ট্রেচেস, দেখো লিখে দেওয়া আছে, স্ট্রেচেস বলেছি আমি। হি স্ট্রেচেস হিমসেলফ a few times to see if every muscles is in full working order, আমার হাত পা গলা সব কিছু ঠিক আছে তো। ওগুলো তো শিকারও করতে হবে তো রাত্রেবেলা, ও ভাবছে এই তোমার শিকারের সময় এলো, বা হয়তো লড়াই করার সময় এলো, বিড়ালে লড়াই, ঠিক আছে, বা হয়তো কারো কাছ থেকে পালিয়ে বাঁচতে হবে তার লড়াই, বা এরকম ইঁদুরকে ধরতে হবে সেটার লড়াই, সেটা একটা ফাইটিং করতে হবে। তোর সমস্ত শরীরের সমস্ত পার্ট ঠিক আছে কিনা সে এবার ভাবছে। দেন ড্রুপিং হিজ হেড নিয়ারলি টু হিজ পজ, ঠিক আছে, মাথাটাকে ঠিক যেন সে তার পায়ের থাবার কাছে, যেখানে তার ওই চোখ মানে তীক্ষ্ণ তীক্ষ্ণ নখগুলো আছে, ঠিক ওইখান পর্যন্ত নুয়ে নিয়ে যায়, মাথাটাকে তার পায়ের কাছে নুয়ে নিয়ে যায়। নুয়ে নিয়ে গিয়ে কী করে দেখো, হি সেন্ডস অ্যাক্রস আ কল টু হিজ কিন্ড্রেড। এবার বিড়াল করে কি, তার যে আপনজন, এই আপনজনকে মেসেজ পাঠায়, মিয়াও 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 করে এভাবে ডাকে, মিয়াও মিয়াও, মানে এবার ডাকে এই জন্য যে এই তোরা কে কোথায় আছিস আমার বন্ধুরা, আয় তোরা আয়। আমরা যেরকম ক্রিকেট ব্যাট নিয়ে যখন খেলতে যেতাম মাঠে, বা এখনও যারা যাই মাঠে খেলতে, তো দেখবে অন্যের বন্ধুর বাড়ির পাশে গিয়ে আমরা ব্যাটটাকে ঠুকতে ঠুকতে, গলিতে ঠুকতে ঠুকতে যাই, বলটাকে এইভাবে নিয়ে জাম্প করতে করতে যাই, কারো দেওয়ালে মারতে মারতে যাই। তো ওটা আমাদের সাইন মার্ক ছিল, এ বন্ধু আয় রে খেলতে যাবো। ব্যাট ঠোকা, উইকেট ঠোকা, বল দিয়ে দেওয়ালে মারা, ঠিক আছে, হাসতে হাসতে যাওয়া, এটা ছিল কি বন্ধুদেরকে ডাকার আমাদের সাইন মার্ক ছিল ছোটোবেলায়, আমরা এইভাবে বন্ধুকে ডাকতাম। তো বিড়ালও দেখো এইভাবে ডাকছে তার বন্ধুদেরকে। বিফোর লং দে কেম কিন্ড্রেড মানে হলো আপনজন, বললাম কিন্ড্রেড মানে আপনজন। দেখো বিফোর লং দে কাম গ্লাইডিং গ্রেসফুল, পেজ নাম্বার দেখো 59 পেজ নাম্বার, গ্রেসফুল শ্যাডোস। আচ্ছা, তারপরে কিছু বিফোর লং দে কাম, তারপরে আস্তে আস্তে তারা আসলো, গ্লাইডিং গ্রেসফুল, সবটা এবার আনন্দ করতে করতে আসছে, চকচক করছে শরীর ওদের, আনন্দে মাতোয়ারা, হ্যাঁ, লাফাতে লাফাতে আসছে, ঠিক আছে, যেন উপর থেকে সরকাতে আসছে, পিছলে আসছে, এরকম যেমন খুশি তেমন ওদের এন্ট্রি নিচ্ছে আর বিড়ালগুলো। শ্যাডোস, আর তাদের ছায়াগুলো পড়ছে, গ্লাইডিং শ্যাডোস, এখানে লেখা থাকবে গ্লাইডিং গ্রেসফুল শ্যাডোস, তাদের ছায়াগুলো এবার আমরা দেখতে পাচ্ছি। তারপরে ছায়া আসলে বিড়ালের ছায়া দেখতে পাওয়া যাবে স্বাভাবিকভাবে, বিড়ালের ছায়া দেখতে পাওয়া যাচ্ছে বিড়াল এসে। নো লঙ্গার আর দ্য মিক ক্রিচার্স, এ দেখো বিড়ালগুলো আর কিন্তু মিক ক্রিচার্স নয়। মিক মানে হলো কি, মিক মানে হলো ওই যে মৃদুমন্দ, ওই যে কোমল, ওই যে নরম স্বভাবের ভদ্র, মনে হচ্ছে এখন বিড়াল কিন্তু ওই ভদ্র আছে যে ভদ্রতার সঙ্গে সে সারাদিন থাকতো, মনিবের বাড়িতে থাকতো, তার প্রভুর বাড়িতে থাকতো, আদর যত্ন করতো, কিছুই জানতো না মনে হচ্ছে শিকার টিকার সম্পর্কে, কোনো রকমই কেন ভোদলা টাইপের একটা ক্লান্ত জীব এরকম মনে হতো, আলসে জীব। কিন্তু মনে হচ্ছে এখন এই যে পড়ছো তোমরা, দেখলা এই ছবি তোমরা দেখলা, একটা ভিডিও দেখেছো, একটা ভিডিও যে তোমরা দেখলে, তাতে কি দেখলে, তাতে তো মনে হচ্ছে না বিড়ালের আলাদা রকম ক্যারেক্টার আছে। দেখো, টিচার্স হু অ্যান আওয়ার এগো ওয়ার মিমিং ফর ফিশ অ্যান্ড মিল্ক, কিছুক্ষণ আগে এসে এরকম করতো, মিউ মিউ করতো, মেয়াও মেয়াও করতো, মাছ দাও দুধ দাও, মাছ দাও দুধ দাও, এর জন্য সে মেয়াও মেয়াও করতো।
আর এখন মনে হচ্ছে ওই বিড়ালটা এরকম একটা কিছু। দে আর নাও গ্রিম ফাইটার্স, তারা এখন ভয়ঙ্কর ধরনের একটা যোদ্ধাতে পরিণত হয়েছে, তারা যোদ্ধাতে পরিণত হয়েছে, যোদ্ধা, যুদ্ধ করবে। গ্রিম ফাইটার্স, গ্রিম মানে ভয়ানক, আর ফাইটার্স মানে তোমরা জানো যোদ্ধা। জাস্ট থিঙ্ক হাউ মাচ মোর হি গেটস আউট অফ হিজ লাইফ। এবার বলছে, লেখক বলছে দেখো ভাবো যে একটা বিড়াল তার জীবন থেকে কত কিছু জিনিস এক্সপিরিয়েন্স করে, বের করে, কত জিনিস উপভোগ করে। বিড়াল তার জীবন থেকে জীবনের একটা পার্টে, সকালের পার্ট, আলোর পার্ট, একটা অন্ধকারের পার্ট, এই দুই পার্ট থেকে কত কিছু উপভোগ করে নেয় বিড়াল। হিজ লাইফ দেন ইউ ডু আউট অফ ইয়োর্স। বলছে কি, দেখো বলছে কি, দেন ইউ ডু আউট অফ ইয়োর্স, বলছে তুমি অতটা পারো না। তুমি মানে আমাদের মানুষকে বলছিলাম না, মানুষ তো আসবেই, শুধুমাত্র বিড়ালকে নিয়ে পড়তে দিয়েছে গল্পটার, আমাদের বোর্ড সিলেক্ট করেছে এরকম না কিন্তু। এর পিছনে অনেক কারণ আছে, কারণটা তোমাদের আমি অল্প অল্প করে বলেও দিচ্ছি, যাতে আমরা বিড়ালের আলোতে আমাদের নিজেদেরকেও জাজ করতে পারি। যে বলছে আমরা এত কিছু পেয়েও জীবন থেকে আমরা আসল মজাটা পাই না, সবসময় আমরা অতৃপ্তিতে ভুগি। আমাদের বাড়ি নাই, গাড়ি নাই, চাকরি নাই, তারপরে খাবার নাই, ওর মতো ফ্ল্যাট নাই, ওদের মতো কোথাও ঘোরার জায়গা নাই, আমরা হলিডে ট্যুর করতে পারি না, আমাদের পোশাক নাই, সবসময় আমরা এরকম যা আছে সেটাতে সন্তুষ্ট না। আমরা মানুষরা সবসময় পরেরটাকে দেখে আমরা বেশি বেশি আমরা নিজেদেরকে ছোটো ভাবি, আমাদের মধ্যে হীনমন্যতা কাজ করে। তো দেখো এখানে বলছি লাইনটাতে কি, জাস্ট থিঙ্ক হাউ মাচ মোর হি গেটস আউট অফ হিজ লাইফ দেন ইউ ডু আউট অফ ইয়োর্স। বলছি যে তোমার থেকেও বেশি সে জীবন থেকে বেশি উপভোগ করে নেয় সময়। তো আমরা যদি সময়কে উপভোগ করার মতো করে ভেবে নিই নিজের মতো করে, তো যেটুকু আছে, যতটুকু আছে, আমরা দিব্যি ক্যাটের মতো করে না উপভোগ করতে পারবো। কিছু না থাকলেও আমরা এই প্রকৃতিকে নিয়ে পৃথিবীর মধ্যে হেঁটে চলে, ঘুরে বেড়িয়ে সব কিছু করতে পারি। কিন্তু আমরা সেটা ভাবিও না, করতেও চাই না। আমরা সবসময় নিজেদের কম্পেয়ার করি একে অপরের সঙ্গে। তোমাদেরকে স্টুডেন্টদেরকে এই জন্য পড়তে দিয়েছি এটা, যাতে তোমরা ফিউচার লাইফে এরকম কম্প্যারিজনের মধ্যে না পড়ো। তোমরা অনেক সময় স্টুডেন্টরা, কেন একটা খুব ভালো উদাহরণ দিচ্ছি দেখো, এই স্কুলে যখন তোমরা যাও, তো তখন দেখো স্টুডেন্টদের মধ্যে কারো ব্র্যান্ডেড ব্যাগ এসছে, কারো ব্র্যান্ডেড সাইকেল নিয়ে এসছে, কেউ বলে কি বাবা অ্যাপেল মোবাইল কিনলো, কেউ বলে কি এইচপি ল্যাপটপ কিনলো, কেউ বলে তোমাদের বন্ধু মহলে বলে কারো বাবা ফ্ল্যাট নিয়েছে, কেউ বলে যে আমরা হলিডে সেই কাশ্মীর থেকে হোক, কন্যাকুমারিকা থেকে হোক, কেউ গুজরাট থেকে হোক, বা ধরো কি মুসৌরি থেকে হোক, সেই এক সপ্তাহের ট্যুর করে ফিরে আসলো, বা রাজস্থান থেকে ফিরে আসলো। তোমাদের মনে কষ্ট হয়, তোমরা ব্র্যান্ডেড ব্যাগ পাও না, হয়তো ব্র্যান্ডেড সাইকেল হয়তো পাও না, ব্র্যান্ডেড মোবাইল হয়তো ছুতে পাও না, ল্যাপটপ হয়তো দেখো নি, কোথাও ঘুরতে হয়তো যেতে পারছো না, শপিং মলে গিয়ে ভালো ভালো শ্যু কিনতে পারছো না, ভালো ব্যাট কিনতে পারছো না, সেই ফিতা লাগানো ব্যাট যে পিঠে ঝুলবে, তো কষ্ট হয় তো। কিন্তু কম্পেয়ার করবে না, যে আছে সেটা দিয়ে তোমরা আনন্দ পেতে শেখো, তাহলে কিন্তু মজা পাবে। এটা আমার কথা না, এখানে আমি জাস্ট স্পোক্স পার্সন হিসাবে লেখকেরই কথা তোমাদেরকে বলছি। লেখক এখানে বলতে বলেছেন, একটা টিচারকে এগুলো বুঝিয়ে দিতে হবে, সেই দায়িত্বটা পালন করছি আমি। এটা গল্পটা পড়ার উদ্দেশ্যটা এটা, যাতে আমরা কম্পেয়ার না করি। স্টুডেন্টদেরকে তোমাদেরকে দিয়েছে এই জন্য, যাতে তোমরা কেউ লাইফে এই জিনিসগুলো কম্পেয়ার না করো। যেটুকু আছে সেটা দিয়ে তোমরা যদি সুখ ভোগ করতে পারো, শান্তিতে থাকতে পারো, তাতে তোমাদের সবারই জীবনে মঙ্গল। অ্যান্ড দ্য স্পোর্টস দে হ্যাভ টু। দেখো তারা আবার ফের স্পোর্টস শুরু করে দেয়, দেখছো অনেক বাড়িতে দেখবে, অনেক জায়গায় দেখবে যে আমরা যদি গ্রামীণ এলাকাতে যাই, দেখবে ছোটো ছোটো বাচ্চারা মাটিকে সাজিয়ে মাটির ঘর তৈরি করে, ঠিক আছে। তারপরে তালের ডাল কেটে ব্যাট তৈরি করে। আমরা দেখতাম প্লাস্টিককে মুড়ে, ওর ভিতরে কাগজকে মুড়ে বেঁধে দিয়ে ফুটবল তৈরি করতো। আনন্দ করছে, মজা করছে, প্যান্টের চেন খোলা আছে, একদিক থেকে প্যান্ট টানছে, হ্যাঁ, খেলছে, লাফাচ্ছে, হ্যাঁ, ঠিক আছে, দারুণ দারুণ। ওরা মজা করে নেয়, মাটিতে ভোল্ট দিচ্ছে, বৃষ্টি জলে কাদা নিয়ে ঘুরছে, কাদা নিয়ে খেলছে। তো জীবন থেকে সব কিছু ওটা আদায় করে পেয়ে নেয়, মজা করে নেয়। কিন্তু ওই যারা আমরা নিজেকে ভদ্র ভাবি, পায়ে মাটি লেগে যাবে, কাদা লেগে যাবে, আমরা খেলবো না, করবো না, আমরা সবসময় একদম সলিড পিচ চাই ক্রিকেট খেলার জন্য, নেট চাই, নেট প্র্যাকটিস করবে, গ্লাভস চাই, হ্যান্ডস এটা চাই, ওটা চাই, সব কিছু চাই। তো এত বেশি করে কিন্তু জীবনে আনন্দ পাওয়া যায় না। যা আছে সেখান থেকে শুরু করলে আনন্দ। তো দেখো বলেছে দেখি যে আছে দ্য স্পোর্টস দে হ্যাভ টু, তাদেরও আনন্দ, তারা এবার অ্যান্ড দ্য স্পোর্টস দে হ্যাভ টু, তারাও তাদের খেলা আরম্ভ করে দেয়। অ্যাজ দে গেট অর্ডার দে গো ইন
ফর স্পোর্ট টু দ্য সাবারবান ব্যাকইয়ার্ডস, তাদের যে ওই যে শহরতলির বাড়িগুলো, ওই যে শহরতলির যে বাড়িগুলো মানে শহরাঞ্চলের বাড়ি, মফস্বল শহরগুলো বা এই যে বাড়িগুলোর পিছন দিকে পিছনে পাঠাতে বাড়িগুলো এখন সব কম্প্যাক্ট বাড়ি হয়ে গেছে দেখছোই, পিছন দিকে বা সামনের দিকে একটু তুলসী তলার জন্য উঠোন একটু হালকা রেখে দেওয়া হয়, ওখানে গিয়েই কোথাও বাঁশ টাস রাখা আছে, এটা ওটা রাখা আছে, এর মধ্যে ফাঁকে ফোকরে খেলছে, একটা গার্ডেন করা আছে, ওখানে ওরা খেলা আরম্ভ করলো বিড়ালগুলো। সাবারবান ব্যাকইয়ার্ডস মানে পিছনের দিকে, দিস ব্যাকইয়ার্ডস দ্যাট আর ডাল টু আস, দেখছো ওই ব্যাকইয়ার্ডগুলো আমাদের কাছে কিন্তু ডাল, ওখানে যেতে হয় না, কাঁটা পড়ে আছে ওখানে, ওখানে হয়তো নোংরা কাপড় পড়ে আছে হয়তো ওখানে, আমাদের ওটা এক ধরনের বাড়ির ডাস্টবিন। হ্যাঁ, বাড়িতে আমরা ওই অব্যবহৃত জিনিসগুলোকে আমরা ওখানে ফেলে রাখি, ওটা আমাদের কাছে ডাল, আমরা আমাদের বাড়ির শিশুদেরকে ওখানে যেতে দিই না, ঘুরতে দিই না, আমরা নিজেরাও হয়তো খুব কম যাই, প্রয়োজন না পড়লে যায় না, সেই জায়গাটা বিড়ালের কিন্তু স্বর্গ। বিড়াল ওইখানে গিয়ে নানা রকম খেলা করে, অসাধারণ আনন্দে মেতে ওঠে, বুঝতে পারছো তো? দিস ব্যাকইয়ার্ডস দ্যাট আর ডাল টু আস আর টু দেম হান্টিং গ্রাউন্ডস, তাদের কাছে শিকারের জায়গা, তাদের কাছে শিকারের স্থান, যে জায়গাটা আমাদের কাছে একদমই ডাল শুষ্ক না যাওয়ার মতো, সেটা ওদের কাছে স্বর্গের মতো, ওদের কাছে শিকারের ভূমি, শিকারের জায়গা। where they have more gallant adventure than King Arthur's knights ever had, তো বলছে সেই জায়গাটা এমন যেখানে কিং আর্থার, তোমরা কিং আর্থার জানো, ইংল্যান্ডের একজন মহান মানে রাজা ছিলেন কিং আর্থার, যিনি যার নাইটসগুলো খুব বিখ্যাত ছিলেন দেশের ভালো কাজ করার জন্য, সত্যের জন্য লড়াই করার জন্য, অশুভকে বিনাশ করার জন্য এই নাইটগুলো খুব বিখ্যাত ছিলেন। তো এই নাইটগুলো বিশাল বড় বড় যোদ্ধা, তো তাদের থেকেও ভালো নাকি বলে এই বিড়ালগুলো গ্যালেন্ট অ্যাডভেঞ্চার করে ওই পিছনের দিকটাতে, পিছনের পার্টটাতে, বাড়ির পিছনের সাইডে যেখানে আমাদের কাছে ডাল জায়গাটা মনে হয়, সেখানে গিয়ে ওরা শুরু করে তাদের মানে যুদ্ধের প্র্যাকটিস শুরু করে, হয়তো যুদ্ধের মতো খেলা খেলে, যেন মনে হচ্ছে দেখে যে কিং আর্থারের গ্যালেন্ট যে নাইটসরা ছিল তারা যেভাবে শৌর্য বীর্য দিয়ে যুদ্ধ করেছে তাদের থেকেও বেশি এরা বড় যোদ্ধা, ঠিক আছে? এবার আচ্ছা, লাস্ট প্যারাটা ভালো করে দেখো, এবার আমরা লাস্ট প্যারাফে এলাম, ঠিক আছে? আমরা তো জেনে নিলাম যে কী 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 করলো নাইটসদের মতো, লেখক তো বলছেন নাইটসদের থেকেও বেশি, কিং আর্থারের নাইটসদের থেকেও বেশি ওরা যেন যোদ্ধা, যুদ্ধ প্র্যাকটিস করছে। আচ্ছা, লাস্ট প্যারাফে দেখি কি বলছেন লেখক, ইট ইজ অলওয়েজ স্পোকেন অ্যাজ এ রিপ্রোচ মানে দোষ দেওয়া, রিপ্রোচ মানে দোষ দাও, it is always spoken as a reproach against cats that they are more fond of their home than of the people in it, মানে বলতে যাচ্ছে ক্যাটেরা, আচ্ছা যে বাড়িতে ক্যাটরা থাকে সাধারণত ওই বাড়িটায় ক্যাটরা খুবই ভালোবাসে, এমনকি যে বাড়ির মালিক বা প্রভু তাদের থেকেও নাকি বলে লেখক বলছেন ক্যাট বেশি ভালোবাসে বাড়িটাকে। আচ্ছা, এটা বলার পিছনে কারণও আছে, আমরা মানুষরা না খুব সুযোগ সন্ধানী, লেখক দেখছেন যে আমরা মানুষরা প্রচণ্ড সুযোগ সন্ধানী, যখন আমরা মনে করি যে কি আমাদেরকে অন্য জায়গায় গেলে বেশি ভালো থাকবো, তো আমরা নিজেদের বাড়ি ছেড়ে দিই, ঠিক আছে? আমরা অন্য জায়গায় গিয়ে বাড়ি বানিয়ে থাকি বা ফ্ল্যাট কিনে থাকি বা বাসা ভাড়াতে থাকি, অথচ আমরা যখনই মনে করি যে আমাদের এখানে আর সুবিধা নাই আমরা কিন্তু চলে যাই, আমাদের পৈতৃক ভিটা মাটি ছেড়ে দিয়ে আমরা অন্য জায়গায় চলে যাই। তো লেখক এটা বুঝেছেন, কিন্তু বিড়াল সেটা করেন না, বিড়াল সেটা করে না, বিড়াল সেটা কিন্তু করে না। দেখো লেখক বলেছে যে জায়গাতে আমরা দোষ দিই, দেখো বলছে স্পোকেন অ্যাজ এ রিপ্রোচ এগেন্স্ট ক্যাট দ্যাট দে আর মোর ফন্ড অফ দেয়ার হোম দেন অফ দ্য পিপল। হ্যাঁ, যে আমরা সাধারণত বলি যে বিড়াল ওই পরিবারটাকে, ওই বাড়িটাকে বেশি ভালোবাসে আমাদের চেয়ে, তা আমাদের থেকে তো একদিক থেকে বিড়ালই ভালো হয়ে গেল। ভেবে দেখো, যে বাড়িতে থাকে সেই বাড়িটাকে ছাড়তে চায় না। ন্যাচারালি দ্য ক্যাট ডাজেন্ট লাইক টু লিভ হিজ কান্ট্রি মানে দেশ না এখানে, কিন্তু কান্ট্রি মানে এখানে বাড়িটা, মানে ওর পরিবার, ওর দেশ, ওর কাছে ওটাই দেশ। ন্যাচারালি সাধারণত ক্যাটরা মানে বিড়ালরা ওদের ইচ্ছা করে না ওই যেখানে থাকে ওই জায়গাটাকে ছেড়ে যেতে। দ্য ল্যান্ড হোয়ার অল হিজ ফ্রেন্ডস আর, যে ল্যান্ডে তার বন্ধুরা থাকে, তার পরিবার থাকে, তার খেলার সাথীরা থাকে, সেই জায়গাটাকে ছেড়ে যেতে চায় না, তাই তো? তোমরা আওয়ার রানওয়ে কাইটে পড়েছো না? আওয়ার রানওয়ে কাইট, এটা তো তোমরা দেখেছো যে মিমি আর ডিক, ওদের খুব কষ্ট হয়, কেন ওদের রিলেটিভস নাই, ওদের খুব চিন্তা হতো, ওদের খুব প্রশ্ন জাগতো মনে, কেন ওরা মেনল্যান্ডে থাকে না, কেন ওরা ওই আইল্যান্ডে থাকে, তাই না? তোমরা দেখেছো তো ওটা। তো
বিড়ালরাও চায় না যে তাদের বন্ধুবান্ধব যেখানে আসে, যেখানে তাদের বন্ধুবান্ধবরা আছে, যেখানে থেকে বড় হয়েছে, যেখানে খেলাধুলা করে বড় হয়েছে, সেই জায়গাটা ছাড়তে চায় না। তা আমরা মানুষরা আমাদের প্রয়োজনে, আমাদের স্বার্থের জন্য আমরা সেই বেড়ে ওঠা জায়গাটাকেও ত্যাগ করে দিই, আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাই। সবচেয়ে বেশি মাইগ্রেশন আমরা মনে হয় মানুষরাই করি। আমরা মাইগ্রেটরি বার্ড বলি, দেখো ওরাও কিন্তু ফেরত চলে যায় আবার নিজের জায়গাতে, আসে আবার চলে যায়। কিন্তু আমরা এমন একটা জীব মানুষরা যে আমরা জন্ম নিলাম তো এক জায়গায়, বড় হলাম আরেক জায়গায়, মরলাম আরেক জায়গায়, ঠিক আছে? তো এই মাইগ্রেটরি ব্যাপারটা আমাদের মধ্যে বেশি আছে। তো লেখক আমাদের এখানে একটা শিক্ষা দিচ্ছেন যে দেখো যে আমরা মাইগ্রেটরি হয়ে গিয়ে নিজেদের যে আদিম বাসস্থান সেটাকে আমরা ভুলে যাই। কিন্তু বিড়ালরা যেতে চায় না, পশুরা এই হিসাবে আমার থেকে বেশি ভালো। তো এটাও একটা শিক্ষা এখানকার মধ্যে পাচ্ছি আমরা, যে আমরা যাতে আমাদের বেড়ে ওঠার জায়গাটাকে শ্রদ্ধা করি এবং যতটা পারা যায় তার সঙ্গে থাকার চেষ্টা যাতে আমরা করি। প্রয়োজনে তো যেতেই হয় বাইরে, আমি এটার এগেনস্টে কথা বলছি না যে যেতে হবে না, যেতে হবে, কিন্তু তার যাতে পুরাতন ভিটামাটি বা প্রত্যেক বাড়ির সম্পর্কে যাতে তার শ্রদ্ধা থাকে, ঠিক আছে? অ্যান্ড হোয়ার হি নোজ এভরি ল্যান্ডমার্ক, এই যে বিড়ালটা যেখানকার এভরি ল্যান্ডমার্ক জানে, এখানে এই গলি, ওই বাড়ি, এই বাড়ির ছাদ, ওই বাড়ির জানলা, এই বাড়ির দরজা, সব যেখানে জানে, ওই জায়গায় ছাড়তে চায় না বিড়াল। আমরাও তো এরকমভাবে যেখান থেকে বড় সেখানে সব জায়গায় দেখো জানা আছে, আমাদেরকে অন্য কোথাও গেলে অ্যাডজাস্ট করতে অনেক টাইম লাগে, অনেক গলি টলি বের করতে টাইম লাগে, শর্টকাট রাস্তা বের করতে টাইম লাগে, তাই না? এক্সাইলড ইন এ নিউ ল্যান্ড হি উড হ্যাভ টু লার্ন আ নিউ জিওগ্রাফি। তো যদি আচ্ছা ওকে বিতাড়িত যদি করা হয় বা ও যদি চলে যায়, এক্সাইল মানে বিতরণ করা, এখানে যদি ওকে আমরা যদি ভাগিয়ে দিই বা ও যদি নিজে কোনো কারণে চলে যায়, তো নতুন একটা জায়গাতে গিয়ে নতুন একটা জিওগ্রাফির সঙ্গে তাকে অ্যাডজাস্ট করতে, আমি একটু আগে তো বললাম, একটা নতুন জায়গাতে গিয়ে আমাদেরকে অ্যাডজাস্ট করতে অনেক টাইম লেগে যায়, তার মানুষদের সঙ্গে, তার সোসাইটির সঙ্গে, তার উঠা বসা, সেখানকার মানে জলের যোগাযোগ, বিদ্যুতের যোগাযোগ, রাস্তার যোগাযোগ, দোকান পাশারের সঙ্গে যোগাযোগ, বাজারঘাট, চিকিৎসা কেন্দ্রের সঙ্গে যোগাযোগ, স্কুল কলেজের সঙ্গে যোগাযোগ, অলি গলি জানা, আমাদের তো অনেক টাইম লাগে, অনেক টাইম লেগে যায়, আমাদের অ্যাডজাস্ট করতে টাইম লাগে। অনেকে তো অ্যাডজাস্ট করতে পারেই না, অনেকে টাইম লেগে যায়, অনেকে করে। তাহলে দেখো এক্সাইল ইন এ নিউ ল্যান্ড হি উড হ্যাভ টু লার্ন এ নিউ জিওগ্রাফি, আমি বললাম এটা। সো হোয়েন দ্য ফ্যামিলি মুভস, যখন একটা বাড়ি থেকে একটা ফ্যামিলি চলে যায়, মুভস দ্য ক্যাট ইফ অ্যালাউড, যদি ক্যাটকে ওরা অ্যালাউ করে, বা তাহলে এমনভাবে একটা বাড়ি তালা মারলো, একটা কম্প্যাক্ট বাড়ি, আমি আগে বলছি কম্প্যাক্ট বাড়ি মানে হচ্ছে কি যে শুধু মেন গেটে তালা মারলে সব দরজা তালা মেরে লেগে যাবে, বুঝতে পারছো? একটা ছাদের মধ্যে সমস্ত ঘর, মানে কিচেন, বেডরুম, ড্রয়িং রুম, তারপরে তোমার টয়লেট সব একটা রুমে আছে, একটা ঘরে একটা ছাদের তলে আছে, ওগুলো গেটে তো তালা মারলো, মেন গেটে তালা মারলো, বাস বাইরে থেকে কোনো কিছু আর ঢুকবে না। এরকম যদি কারো বাড়ি থাকে, আর কিছু কিছু বাড়ি থাকে এরকম থাকে, মেন গেট আছে, মেন গেটের চারধারেই ঘর বাড়ি, বারান্দা ফাঁকা আছে, আবার শোয়ার ঘরে তালা মারা থাকছে, কারণ উঠোনটা ফাঁকা থাকছে। এইরকম বাড়িগুলোতে বিড়ালগুলো থেকে যাবে যদি ওর মালিক চলে যায়। কিন্তু সেই সব বাড়ির ধরো যেগুলো ফ্ল্যাট কেন্দ্রিক বাড়ি আছে, যেগুলো কম্প্যাক্ট বাড়ি আছে, সেইগুলোতে যদি তাদের মাস্টার অ্যালাউ না করে বিড়ালকে থাকবার জন্য, তো বিড়াল তো আর থাকতে পারবে না। তো বলছি যদি অ্যালাউ করে, সো হোয়েন দ্য ফ্যামিলি মুভ, যখন একটা ফ্যামিলি চলে যায়, অন্যত্র চলে যায়, অন্য জায়গায় চলে যায়, ওই ফ্যামিলিটা যদি অ্যালাউ করে বিড়ালটাকে থাকার জন্য, ইফ অ্যালাউড উইল স্টে অ্যাট দ্য ওল্ড হাউস অ্যান্ড অ্যাটাচ হিমসেলফ, তাহলে ওই পুরাতন বাড়িতে থেকে যাবে, ওই ইট কাঠ বালির বাড়িতে থেকে যাবে, অ্যান্ড অ্যাটাচ হিমসেলফ টু দ্য নিউ টিন্যান্টস। আর যদি ওটা ভাড়াটে বাড়ি হয়, ভাড়া বাড়ি হয়, একটা বাড়ি আছে ভাড়াটে চলে গেল, অন্য ভাড়াটে এলো, ওদের সঙ্গে অ্যাডজাস্ট করে নেবে বিড়াল, কিন্তু ওই বাড়িটা ছাড়তে চায় না। এবার নিজের বিড়ালের সঙ্গে আমরা আমাদেরকে তুলনা করে দেখো, এবার বুঝতে পারছো তো কথাগুলো কেন বলেছিলাম? তো বিড়াল যেতে চায় না, নতুন যে ভাড়াটে আসবে তার সঙ্গে সে অ্যাডজাস্ট করে থেকে যেতে চায়। এটা হচ্ছে বিড়ালের একটা ক্যারেক্টার। তার এখান থেকে আমরা একটা জিনিস জানতে পারছি যে কোনো পরিস্থিতি থেকে আমাদেরকে বিড়ালের মতো অ্যাডজাস্টমেন্ট শিখতে হবে। তাহলে এখানকার সবচেয়ে বড় টিচিংটা কি? যে কোনো নতুন পরিস্থিতিতে আমাদের অ্যাডজাস্টমেন্টটা শিখে চলতে হবে। অ্যাডজাস্টমেন্ট করার যে উপকারিতা আছে জীবনে, আমরা এই ক্যাটের কাছ থেকে পাচ্ছি। দেখো, হি উইল গিভ দেম দ্য প্রিভিলেজ অফ বোর্ডিং হিম। আচ্ছা, এবার ওই বিড়ালটা করবে কি? বিড়ালটা নতুন মানে ভাড়াটেদেরকে, নতুন ভাড়াটেদের সঙ্গে এমন ব্যবহার করবে, এমন মিয়াও মিয়াও মিষ্টি মিষ্টি শব্দ শোনাবে, এমন করুণ ডাক শোনাবে যে নতুন ভাড়াটেও বলবে, আহারে পুষি রে, আরে তুই তো আমাদের সঙ্গে থাক।
তোর কি কষ্ট? বাচ্চাগুলো বলবে মা একে দুধ মুড়ি দাও, মা একে দুধ রুটি দাও, মা একে মাছের কাঁটাটা খাওয়াই, এরকমভাবে বাচ্চাগুলো বলবে। বিড়াল এমন নিরীহ স্বভাব দেখাবে যে নতুন নতুন ভাড়াটেরা ওকে রাখতে বাধ্য। দেখো অ্যাডজাস্টমেন্ট দেখছো তো কীভাবে লাইফের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করছে। আমরা যদি মানুষরা শিখে নিই এরকম অ্যাডজাস্টমেন্ট, তাহলে আমাদের যেটুকুটা বেঁচে থাকার জন্য দরকার আমরা ঠিকই অর্জন করে নেব। আর তারাই খুব সাকসেসফুল জীবনে না, যারা ভালো অ্যাডজাস্টমেন্ট করতে জানে। তারা আখেরে কিন্তু সব কিছুই গুছিয়ে নেয় নিজেদের বেঁচে থাকার জন্য। তাহলে স্টুডেন্টরা তোমরাও ফার্দার লাইফে একটা ভালো নাগরিক হবে দেশের, সেই জন্য যে যে গুণগুলো তোমাদের জন্য দরকার ভালো নাগরিক হতে গেলে, তাহলে বিড়ালের কাছ থেকে আমরা তাহলে এই অ্যাডজাস্টমেন্টের গুণটা শিখছি। He will give them the privilege of boarding him while he enjoys life in his own way. দেখো আবার শুরু করে দিল নিজের মতো করে মজা করা। একজন গেল তো গেল, কী হলো তাতে? একটা পরিবার গেল তো গেল, একটা ভাড়াটে গেল, নতুন ভাড়াটে এলো, নতুন ভাড়াটের সঙ্গে মানে গুছিয়ে মানিয়ে নিয়ে এবার আমরা নতুন জীবনে আনন্দ করব। এরকমই করে বিড়াল এবার ওই বললাম পুরাতন ভাড়াটা গেল, নতুন ভাড়াটার সঙ্গে অ্যাডজাস্ট করে নিয়ে বিড়াল এবার ওই বাড়িতে থেকে নতুন করে জীবনের মজা নিচ্ছে, জীবনটাকে চালিয়ে রাখছে, জীবনের আনন্দকে বাধা দিতে দিচ্ছে না, আনন্দের মধ্যে কোনো ছেদ করতে দিচ্ছে না। যেভাবে আনন্দ করতে, যেভাবে জীবন চালাতো সেইভাবে জীবন চালিয়ে নিয়ে যাচ্ছে। তার মানে এখানে আমরা জীবন যে এক ধারার দিকে, মানে একমুখী ধারার নাম বলে না, জীবন একমুখী ধারার নাম, প্রবহমান জীবন। তো এখান থেকে বিড়ালের কাছ থেকে আমরা তাহলে প্রবহমান জীবন সম্পর্কেও আমরা শিক্ষা পাচ্ছি। যে কোনো পরিস্থিতিতে যার তার সঙ্গেই আমরা সাক্ষাৎ করি না কেন, মানিয়ে নিয়ে যেরকম জীবনটা চলতে চাই আনন্দের সঙ্গে, তাহলে যেমন আনন্দময় জীবন, তাহলে বলেছে লাইফ ইন হিজ ওন ওয়ে, হি এনজয়েজ লাইফ। লাস্ট কথা ভালো করে তাকাবে, কিন্তু একদম পাঞ্চিং লাইন আছে এটা। হোয়াইল হি এনজয়েজ লাইফ ইন হিজ ওন ওয়ে, সে নিজের মতো করে জীবনকে এনজয় করছে, আনন্দ করছে নিজের মতো করে, কারো ক্ষতি না করে। এখানে একটা বলি কিন্তু নিজের মতো করে, তার মানে এটা না কাউকে ঘুষি মেরে না, কারো নাক ফাটিয়ে আমি আনন্দ করছি হিরো হয়ে গিয়ে, ভিলেন হয়ে গিয়ে, ওটা না, ওটা বলছে না। মানে অন্যের চোখের জল না ঝরিয়ে, অন্যকে কাউকে কষ্ট না দিয়ে, কোনো খারাপ কাজ না করে, মিথ্যা কথা না বলে, একটা মানুষ কোনো ছল চাতুরি না করে, একটা মানুষ যেভাবে শান্তিতে থাকতে চায়, যেভাবে ভালো থাকতে চায়, যেভাবে লাইফকে এনজয় করতে চায়, সেই পথই ঠিক। কারোর সঙ্গে কোনো কম্পারিজন করতে হবে না। বিড়াল আমাদেরকে শিখিয়ে দিচ্ছে এটা, কারোর সঙ্গে কোনো কম্পারিজন করতে হবে না। তোমার মধ্যে যেটুকু গুণ আছে, যেটুকু বৈশিষ্ট্য আছে, যেটুকু ভালো ক্ষমতা আছে, সেটুকু দ্বারা ভালো থাকা। যেভাবে তুমি নিজেকে এনজয় করতে পারছো সেভাবে এনজয় করো, কিন্তু সেই এনজয়মেন্টটা যাতে কারো পক্ষে ক্ষতিকর না হয়, কারো যাতে কষ্টের কারণ না হয়ে যায়। তো যদি আমরা এইভাবে বিড়ালের মতো, দেখো লেখা আছে হি এনজয়েজ লাইফ ইন হিজ ওন ওয়ে, সে নিজের মতো করে নিজের জীবন আনন্দ নিয়ে যাচ্ছে, নিজের মতো করে নিজের জীবনে আনন্দ পেয়ে যাচ্ছে বা আনন্দ করে যাচ্ছে। এইভাবে আমরা ক্যাটের গল্পটা শেষ করলাম এখানেই। আর কিছু বলার নাই, ইউনিট 3 শেষ। অনেক কিছু বুঝতে পেরেছো। পড়বার সময় অনেকেরই মনে হয় কী আছে গল্পটাতে, কেন দিল গল্পটাতে, আমাদের গল্পটা কী আছে, যেমন ক্যাট নিয়ে পড়বো কেন হঠাৎ, কী এমন আছে? উপরের মানে দিয়ে পড়তে হলে তো সত্যিটাই কেমন লাগবে, একটা সাধারণ জিনিস মনে হবে, অতি সাধারণ, বাড়িতে চোখে দেখা জিনিস, অতি সাধারণ। কিন্তু যে কথাগুলো বললাম এবার ভেবে দেখো তো, সামান্য বাড়িতে চলতে ফিরতি একটা জীব জন্তু, এটাকে আমাদের খুব সামান্য বলেই মনে হয়। বিড়াল, এই বিড়ালের কাছ থেকে কত কিছু শেখার আছে। তো আমরা এখান থেকে একটা পাসওয়ার্ড পেলাম কিনা, যে হয়তো ফড়িংয়ের কাছ থেকে কিছু শেখার আছে, হয়তো প্রজাপতির কাছ থেকে কিছু শেখার আছে, হয়তো একটা মাকড়সার কাছ থেকে কিছু শেখার আছে, হয়তো একটা টিকটিকির কাছে কিছু শেখার আছে, কি জানি, থাকতেই পারে। দেখতে হবে, পর্যবেক্ষণ করে দেখতে হবে। কুকুরের কাছে তো শেখার তো অনেক কিছুই আছে, এটা আর বলতে হবে না। এরকমভাবে সমস্ত জীবের কাছে, সমস্ত জীব থেকে, প্রাণী থেকে, পতঙ্গ থেকে, পাখি থেকে আমাদের শেখার অনেক কিছু আছে। যাতে আমরা অ্যানিমাল লাভার্স হই, অ্যানিমাল ইনস্টিংক্ট বুঝতে পারি আর অ্যানিমাল সাইকোলজি বুঝতে পারি, সেই জন্য এটা আমাদেরকে পড়তে দেওয়া হয়েছে। আর তার সঙ্গে সঙ্গে যাতে ওদের ভালো গুণগুলো আমাদের নিজের জীবনে অ্যাডপ্ট করতে পারি, সেই জন্য এটা গল্প আমাদের পড়তে দেওয়া হয়েছে। তো যাই হোক, অনেক কথা বললাম, ভালো করে পুরো শুনে নিয়েছো তোমরা। ভালো করে টেক্সটটা পড়া থাকলে অটোমেটিক্যালি প্রশ্ন উত্তর তোমরা পারবে, ওটা আমার বিশ্বাস আছে। তো টেক্সটটাকে ভালো করে পড়ো, ইজিলি কিন্তু কোশ্চেন অ্যান্সার হয়ে যাবে। তো আমরা এখানে শেষ করছি আজকে। তোমাদের জন্য নেক্সট ক্লাস 10-এর নিয়ে আসছি। তোমরা শুধু আমার চ্যানেলটা ফলো করতে থাকো, সাবস্ক্রাইব করে রাখো যারা নতুন আছো, ডাউনলোড করে রাখবে, তাহলে বারবার রিভিশন দিতে পারবে পড়াগুলোকে।
আর কন্টিনিউয়াসলি ফলো করো, ঠিক আছে? যাই হোক আমরা এখানে শেষ করলাম, ঠিক আছে।